এর আহ্বায়ক তাঁতি দল বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মনির ভাই, আপনার সাউন্ডটা আমার মনে হয় আমরা শুনতে পাচ্ছি না। জি জি, এখন ঠিক আছে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি আপনাকে স্বাগত জানিয়ে আমি সাইদ মামুন মাহবুব আপনার কাছে শুনতে চাই, রাজনীতিতে এই অনৈক্য কিসের জন্য? মানে রাজনৈতিক দলগুলো দায়ী নাকি আসলে সরকার দায়ী? আপনার কাছে কি মনে হয়? 14 মাস পরে আমরা এত সুন্দর একটি 5 আগস্ট আমরা পেলাম দেশ, কিন্তু সেই 5 আগস্টের পরে 8 আগস্ট নতুন সরকার গঠন হলো। সেই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আজ 14 মাস পরে যে অনৈক্যের এবং বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, সেটার জন্য কি আপনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করবেন নাকি সরকারকে? না, আমি ধন্যবাদ আপনার এই বহুল জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ডক্টর মনিরুজ্জামান মনির ভাই। আমরা 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে এবং এখনো বাংলাদেশ গণতন্ত্র এগুলো আন্দোলনে একসঙ্গেই আছি। তাকেও আমার সালাম, এবং আপনার অগণিত সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদেরও শুভেচ্ছা এবং সালাম। আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে 1 মিনিট 2 মিনিটে আমি নভেম্বরটা খুব তাৎপর্যপূর্ণ মাস নানা দিক থেকেই আমাদের বাংলাদেশের মানুষের জীবনে। আজকে আমরা যে সময় টকশো করছি এটা হচ্ছে 3রা নভেম্বর। 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশের মানুষের কপালে একটা কলঙ্ক তিলক এঁকে দিয়েছিল খুনি মোস্তাক এবং তার খুনিরা। জেলখানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। সেইখানে জেলখানায় অভ্যন্তরে 2 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 3রা নভেম্বর 1975, মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, যিনি সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে সম্পন্ন করেছিলেন, প্রয়াত তাজউদ্দিন আহমেদ, যাকে বিএনপি থেকে বারবার অর্থমন্ত্রী হয়েছিলেন সাইফুর রহমান সাহেব, তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক বাজেট তাজউদ্দিন সাহেবের চেয়ে ভালো কেউ দিতে পারেনি। অত্যন্ত স্বপ্নদ্রষ্টা মানুষ, জ্ঞানী, পণ্ডিত, সৎ, এবং ওই সঙ্গে আরো শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং আরো 2 জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান এবং প্রয়াত মনসুর আলী। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আগামীকাল 4ঠা নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান দিবস। যে সংবিধান পাকিস্তানিরা 24 বছরে আমাদের দিতে পারেনি, সেইটা আমাদের পূর্বসূরীরা 4ঠা নভেম্বর দিয়েছিল নানা কিছু মিলিয়ে। এবং এরপরই আসে 7ই নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে আরেকটি তাৎপর্যপূর্ণ দিন, এবং সেদিন নানা ঘটনায় জাসদ, কর্নেল তাহের সহ নানা ঘটনার মধ্য দিয়ে আরেকজন সেনানায়ক, যিনি পরবর্তীকালে রাষ্ট্রনায়ক হন, জনগণের নন্দিত নেতা হন, যিনি বন্দী অবস্থায় ছিলেন, সৈন্যরা তাকে মুক্ত করে, জেনারেল জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সময় 27শে মার্চ প্রথমে নিজের পক্ষ থেকে, পরে তদানীন্তন জাতীয় নেতৃত্বের যখন বুঝালো তাদের অনুরোধে উনি সবাইকে ঐক্যের জন্য বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এবং যিনি গণতন্ত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন, আওয়ামী লীগ সহ বহু দলের গণতন্ত্র করার সুযোগ, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আমি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি এবং 7ই নভেম্বরে যারা শহীদ হয়েছিল তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং আমি মনে করি 3রা নভেম্বর, 7ই নভেম্বর, 4ঠা নভেম্বর এগুলো আমাদের জাতির জীবনের অত্যন্ত, কোনোটা দুঃখের ঘটনা, কোনোটা স্মরণীয় ঘটনা, কোনোটা আনন্দের ঘটনা। এগুলোকে ধারণ করি আমাদের এগুতে হবে। সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া, আলী রিয়াজ মার্কা, এগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না। এখন আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের কোনো আরেকটা শেষ করে দেই। এই জেলের মধ্যে হত্যা আমি ভুল বলেছি, বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম, কিন্তু পাকিস্তানি বর্বররা 1950 সালে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে তদানীন্তন কমিউনিস্ট পার্টির 7-8 জন নেতাকে হত্যা করেছিল। তারা রাজবন্দির দাবিতে আন্দোলন করেছিল। সেই শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং সেখানে একজন নারী নেত্রীও নির্যাতিত হয়েছিলেন, ইলা মিত্র, কৃষক সমিতির, রাজশাহীর নাচল, তদানীন্তন রাজশাহী, এখন চাঁপাইনবাবগঞ্জের, এবং ইলা মিত্র পরে ভারতের লোকসভার এমপিও হয়েছিলেন। তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং আমাদের যে একটি আন্দোলন এবং সংগ্রামের জাতি, আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, সমাজের মুক্তির জন্য লড়াই করি, আমাদের পূর্বসূরীরা সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। এখন আসেন আপনি আজকে আপনার প্রশ্ন,
কে দায়ী না দায়ী আমি জানি না। 5 আগস্টের পরে, 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ফ্যাসিস্ট সরকারের পতনের পর 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। ন্যাচারালি ইউনূস সাহেব বোধহয় বাইরে ছিলেন, প্যারিস থেকে আসলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব প্রজ্ঞার পরিচয় দিল, সেনাপ্রধান ডাকলেন, তারা সেখানে গেলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ডাকলেন, তারা সেখানে গেলেন। তো ওই সময় আমাদের সিনিয়র অ্যাডভোকেট আমাদের আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে যিনি সাহস করে বলেছিলেন, মনির ভাই এটা জানেন কিনা, যে দিস ইজ নট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, 23 সালে মহসিন রশিদ বলেছিল দিস ইজ সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং এত সাহস উচ্চারণের জন্য ওনার কন্টেম 4 মাস প্রফেশন বন্ধ ছিল। এটা বিএনপি বন্ধী আইনজীবীরাও বলার সাহস দেখায়নি। এবং পরবর্তীকালে উনি এবং আমি মিলে, আমাদের আরেক বন্ধু নেতা, আমাদের সংগঠন এসসিবিএ সংবিধান সংগ্রাম কমিটির সভাপতি শাহ আহমেদ বাদল, 23 সালের জুন মাসে তাপসের বিরুদ্ধে মামলা করা, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এটা ওই সময় যারা না বুঝবে তাদের মূর্খ। তো যাই হোক, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। তো তখন মহসিন সাহেব 8 তারিখে সকালে আমরা তদানীন্তন দলীয় বিচারপতিদের পদত্যাগের জন্য যখন সংবাদ সম্মেলন করি, মার্জনা করবেন, এটা ইতিহাসের খাতিরে মহসিন রশিদ সাহেব প্রথম বলেছিল যে আপনারা কেন বঙ্গভবনে গিয়ে ওত নিচ্ছেন শাহাবুদ্দিন সাহেবের কাছে? আপনি যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের চেঞ্জ চান, আপনি ওত নেন শহীদ মিনারে, সংবিধান স্থগিত করেন, জুলাই প্রক্লেমেশন ডিক্লেয়ার করেন, যেটা জিয়া রহমান সাহেব, এরশাদ সাহেবরা সামরিক শাসনের সময় করেছে। তো এই ইউনূস সাহেব এবং আসিফ নজরুল তো এই সরকারের প্রভাবশালী লোক। ওই সময় তো আর্মি চিফও তার নাম বলেছে যে উনি খুব বুদ্ধিমান লোক, এই জেনারেল, আমাদের শ্রদ্ধেয় আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। তো তারা কি করলেন? অ্যাটর্নি জেনারেল সাহেবকে নিয়োগ দিল, ভালো কথা। তারা সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে, যেটা নিয়ে পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে রেফারেন্স করিয়ে সংবিধানের আলোকে তিনি আপনার ওত নিলেন, ওত। এবং তাদের সংবিধানে যে ওত নিল, রবি ভাইয়ের মনে আছে ওত, এবং আপনার মনে আছে কিনা রবি ভাই, প্রথম ওত নেওয়ার অনুষ্ঠানের কথা ছিল 7টার সময়, তারপরে হলো 8টার সময়, আলটিমেটলি বোধহয় 9:30টায় রাত। কারণ ওই যে রেফারেন্সটা আসতে সময় লাগে জজ সাহেবদের সিগনেচার সহ। এবং সেখানে জজ সাহেবরা বলল, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাষ্ট্রে কোনো সরকার নেই, একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ দিতে পারে, এইভাবে। এবং যে কারণে ইউনূস সাহেবের সংবিধানের বাইরে হাঁটার কোনো পথই নেই, কারণ উনি ওয়াদা করেছেন জাতির সামনে এবং ওনার বাকি অ্যাসোসিয়েটরা যে আমি সংবিধান সমর্থন, রক্ষণ এবং প্রতিপালন করব। তো সুতরাং যেটি করার দরকার ছিল, যেটি বিএনপি সহ অনেকগুলো বড় ছোট রিজনেবল রাজনৈতিক দলগুলো বলবার চেষ্টা করেছিল, যে আসেন আমরা এমন একটা সমঝোতা করি যে সংবিধানের যেগুলো অ্যামেন্ডমেন্ট লাগবে সেইগুলো আমরা ওয়াদাবদ্ধ হই, সংসদ নির্বাচনের পর যারাই ক্ষমতায় যাবে তাদেরকে অনুরোধ করে, তারাও জাতির কাছে দায়বদ্ধ, এটা দয়ার ব্যাপার না, এই সংবিধানের সংশোধনীগুলো আমরা করব। আরেকটা, নিজেদের সংস্কার, বিচার বিভাগের সংস্কারের জন্য কোনো অ্যামেন্ডমেন্ট লাগে না, এটা মাজদার হোসেন মামলা রায় বলা আছে, সেটুক বাস্তবায়ন এই সরকার এতদিনে করতে পারত, কোনো দল বাধা দেয়নি, সবাই পক্ষে। কিন্তু ওনারা তো ভিন্ন পথে হাঁটলেন। প্রথমে ডায়লগ দিলেন ছোট সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বড় সংস্কার হলে জুনে নির্বাচন, এদিক ওদিক। তারপরে এই যে হারুনের ভাতের হোটেল বন্ধ হলো, কিন্তু এই আমাদের আলী রিয়াদ সাহেবের 5 স্টারের স্যান্ডউইচ বার্গারদের দোকান চালু হলো। সালাউদ্দিন সাহেব একবার বলেই বসলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেখানে খানা পিনা ভালো হয়। আমি তো বিএনপি করি না, বিএনপির একজন সমর্থক, দূরবর্তী সমর্থক, বিএনপির নানা বিষয়ে আমি সমালোচনা করি, কিন্তু বিএনপির তো আমি একটা উদারতার প্রশংসা করব, তারা তো ধৈর্য ধরে, এবং তাদের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সালাউদ্দিন সাহেব এবং আরো 2-3 জন প্রতিনিধি নিয়মিত প্রত্যেক দিনই তারা এই আলী রিয়াদ সাহেবের যে মিটিং, রাষ্ট্রীয় অতিথি ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়, কি নাম যেন ভুলে গেছি, যাই হোক পদ্মা বোধহয়, তো ওইখানে তারা বসেছেন। এবং এখন তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বললেন, অত্যন্ত সম্মানিত মানুষ, যিনি আবেগে মার্কিন যুক্তরাষ্ট্রে বলে বসেছিলেন ইউনূস সাহেবের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, তিনি তো পরিষ্কার বলেছেন যে এত বড় প্রতারণা আমরা হইনি, সাইন করেছি একটা, এসেছে আরেকটা। আমাদের মাহমুদুর রহমান মান্না, যিনি সবসময় সংস্কারের পক্ষে,
তিনি বলেছে যে এই সরকার প্রতারকের মতো কাঠগড়ে দাঁড়িয়ে গেছে, আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। তো সুতরাং বিষয়টা তো খুব জটিল। সুতরাং আমার মতে একজন সুপ্রিম কোর্টের সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে এই গণভোট নিয়ে বাড়াবাড়ি না করে উচিত হচ্ছে রাজনৈতিক দলগুলো যেহেতু ওয়াদা করেছে, জাতির সামনে সব দল সিগনেচার করেছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, অন্যান্য ছোট বড় মাঝারি, সেই ওয়াদা রাখুক। নির্বাচনে, সংসদ নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করুক, বলুক যে বিএনপি এই কয়টা করবে না, অমুক দল এক্স, আমরা ক্ষমতায় গেলে আমরা এই সংস্কার করব, অমুক দল এই করব, বিএনপি এই করবে। জনগণ ভোট দিক। ভোট দিলে যে দল রাষ্ট্র ক্ষমতা না বলে জনগণের সেবা করার জন্য, যেন এবার সেবা হয়, সেবা করার জন্য যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, জোট হতে পারে, দল হতে পারে একক, তারা সেই অ্যামেন্ডমেন্ট গুলো করবে। তখন আমরা তাদের বলবো আপনারা তো জুলাই হোক আর যাই হোক একটা ডকুমেন্টে সাইন করেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো জরুরি, কিন্তু এটার সঙ্গে গণভোট করার কোনো যৌক্তিকতা নেই। আমার খুব পরিষ্কার স্ট্যান্ড। এতে অনেকে আমাকে গালিগালাজ করবে, আপনার এই টকশোতেই বহু লোক আমাকে এর ওর দালাল বলবে, আর দালালির বাজারও স্থির নাই, প্রত্যেকে বিভিন্ন দলের দালাল হয়। আই ডোন্ট কেয়ার। বাংলাদেশকে বাঁচাতে হলে অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে, সেই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। আমাদের জনগণ এত বোকা না, জনগণ তার প্রতিনিধি ঠিক করুক, তার প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা লাগে করবে, আইন পাল্টানো লাগে করবে। গণভোটের প্রয়োজনটা কি আমাকে বুঝান তো, কেন গণভোট লাগবে? ইভেন বিএনপিও যে অতিরিক্ত উদারতার পরিচয় দিয়েছে, আমি এটারও সমালোচনা করি। বিএনপি বা কেন রাজি হয়েছে একই দিনে ভোট আর গণভোট? কেন গণভোট লাগবে যে সংবিধানে কোনো গণভোট নেই? ওই যে বাচ্চাদের একটা পার্টি করেছে, তাহলে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে? জুলাই সনদ মানে আপনি জুলাই সনদের আইনি ভিত্তি যদি বিএনপি বা যে দলেই ক্ষমতায় যাক সেই দল যদি না দেয় তাহলে সেটা কি হবে? জুলাই সনদের এখন আইনি ভিত্তি আপনি দিলেন গণভোট করে, বুঝার চেষ্টা করেন। দিলেন যে জুলাই সনদ অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়, এটাই সনদ, এটাই সংবিধান। তারপর যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, আমি কোন দলের নাম বলছি না, কথার কথা এক্স দল জিতলো, এক্স দল মনে করলো যে এই সনদ সংবিধান পরিপন্থী, এই সনদ অন্যায়ভাবে হয়েছে, আমরা সংখ্যাগরিষ্ঠ, পার্লামেন্টে আমরা পাশ করব কি করব না, পার্লামেন্টে পাশ করলো না, তাতে কি হলো? শেখ হাসিনা যে সংবিধানে, তার আগে বলি আমি শর্টকাটে শেষ করি, তারপর মনির ভাই বলবেন। ভুট্টো যখন পাকিস্তানে নতুন সংবিধান বানালো 1973 সালে, এটা আপনার দর্শকদের আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনি 73 সালে ভুট্টো যখন ব্যাপক ভোটে প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানের 1973 সংবিধান বানালো, তখন উনি আর্টিকেল 6 আনলো। 6 এনে বলল যদি কেউ কোনো নির্বাচিত সরকারকে সরায় দেয় বা সরায় দেওয়ার চেষ্টা করে, আর্মি কু করে, তাহলে সেটা গৃহীত হবে হাই ট্রিজন, মানে দস্যুতা রাষ্ট্রের সঙ্গে, এবং তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনি জুলফিকার আলী ভুট্টোর ভাষণ দেখেছেন কিনা? অত্যন্ত অসাধারণ ভাষণ দিত, খুবই ফ্ল্যামবয়েন্ট জীবন লিড করতেন উনি। ওই সংবিধান গৃহীত হওয়ার পর বলল যে পাকিস্তান সামরিক শাসন থেকে বেঁচে গেল, করলেই মৃত্যুদণ্ড। ইতিহাসকে নির্মম শিক্ষা। জিয়াউল হক 77-এই কু করলো এবং ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। শেখ হাসিনা বর্তমান সংবিধানে, একেবারে সংবিধানে 7-এর ক খ করেছে না, যদি কেউ কোনো নির্বাচিত সরকারকে সরায় দেওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র করে বা চিন্তা করে, তাহলে সেটি হবে হাই ট্রিজন, দস্যুতা, রাষ্ট্রদ্রোহিতা, এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কোথায় আছে শেখ হাসিনার ওই অ্যামেন্ডেড সংবিধান? উনি আছে বাংলাদেশ ছেড়ে লুটিয়ান দিল্লির রাজধানী, ভারতের রাজধানী দিল্লিতে। আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের সকল বুদ্ধিজীবীরা, যে এই যে ঐক্যমত কমিশনে যারা কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তি, হ্যাঁ, তাদের এইটুকু মাথায় কাজ করে না যে এখন যাই তারা আইনি বৈধতা দিক, ভোটের পরে নির্বাচিত পার্লামেন্ট যদি এগুলোকে গ্রহণ না করে, এর কোনো বৈধতা থাকবে? অতীত তো হয়েছে। জিয়া রহমান সাহেব মুস্তাকের দেওয়া ইন্ডেমনিটি অ্যাক্টকে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করেছিলেন না 5ম সংশোধনী দিয়ে। শেখ হাসিনা এসে ক্ষমতায় 96-তে ইন্ডেমনিটি বিল বাতিল করে সব খুনিদের ফাঁসিতে ঝুলিয়েছে না। সর্বশেষ ক্যাপ্টেন মাজেদকে কলকাতা থেকে ধরে এনে ফাঁসি দিয়েছে, বাকিরা পালিয়ে আছে। এটা আপনার জনগণের সার্বভৌম ক্ষমতা। আপনি উন্নত রাজনীতি করেন, আমি শেষ করে দিচ্ছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, যেন আপনি যাদেরকে এই আন্দোলনে সরকার থেকে বদলালেন
তারা যেন জনগণের কাছে আসতে না পারে সেই চেষ্টা করেন। আপনি আইন করে নিষিদ্ধ করে কোনদিন আটকানো যায় নাকি? আওয়ামী লীগ জামাতকে আটকানোর চেষ্টা করেছিল না, কি হয়েছে? জামাত তার মতো শক্তিশালী হয়েছে। কাজেই এগুলো মূর্খতা পরিহার করে নির্বাচনের যেহেতু আর এটা তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাত্র 3.5 মাস মতো আছে, কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন সরকার সেদিকে মনোযোগ দিক, প্রশাসন সাজাক নিরপেক্ষভাবে, রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দেবে, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনার কাছে মানে আমাদের আজকের বিষয়ে যাওয়ার আগে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে আমাদের দর্শকরাও ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আপনাদের নমিনেশনের বিষয়টা মানে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সেখানে কিছু কিছু জিনিস আমরা খুবই আশ্চর্য হয়েছে আর কি, যে মাঠের যে ত্যাগী কিছু নেতাদের নাম সেখানে নেই, মহিলাদের সংখ্যা খুবই কম। তো সেই হিসেবে আপনি কি একটু বলবেন যে আসলে কিভাবে এটা সিলেকশন করা হয়েছে, একটু যদি বলেন। আর হচ্ছে যে আমরা দেখেছি যে ত্যাগী নেতাদের মধ্যে আমরা আপনাকে সবসময় মাঠে দেখেছি, টকশোতে দেখেছি, আরো অনেকেই ছিল, সেরকম আপনাদের মধ্যে অনেকেই বঞ্চিত হয়েছে, নারীরা বঞ্চিত হয়েছে, নারীদেরকে আমরা সবসময় টকশোতে দেখি, মহিলা নারীদের, বিএনপির মহিলা নেত্রীদের মাঠেও দেখেছি, তো তাদের মানে অনেকেই নাই। তো এটা আসলে কি হিসেবে করা হয়েছে? আচ্ছা, একজন ধন্যবাদ। আপনি কথা বলার আগে একজন দর্শক আমাকে লিখেছেন যে হাসিনা আপা আপনি ভুল ছবি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভুল ছবি আসলে দেওয়া হয়েছে আমাদের মানে যে নির্ধারিত গেস্ট ছিলেন। আমরা তো সবসময় মনির ভাইকে ডেকে থাকি, কিন্তু নির্ধারিত গেস্টের একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমরা মনির ভাইকে আমরা পেয়েছি। সেই মনির ভাই আমাদেরকে সময় দিয়েছে। তো ছবি পরিবর্তন হয়ে যাবে। ছবি আসলে কোনো বিষয় না। টক শো থেকে অ্যাটেন্ড করলো সেটাই বড় বিষয়। জি ধন্যবাদ হাসিনা আপা, আপনার বহুল পরিচিত টেবিল টক ইউকে সঞ্চালনায় আপনি আজকে টক শো করতেছেন। আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। আমি সত্যিকার অর্থে আওয়ামী ফ্যাসিস্টের সময় আন্দোলন সংগ্রামে গেলে কি বলবো, এই জন্য আমি আমাদের এই বিশিষ্ট আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ভাইয়ের বক্তব্য আমি খুঁজে খুঁজে শুনতাম, এবং আরো অনেকের বক্তব্য শুনে এইগুলোকে আমি সমন্বয় করে বলার চেষ্টা করতাম। প্রতিদিনের বক্তব্যে ওনার থাকতো কিছু মেসেজ, এবং সেটা আওয়ামী বিরোধী, মানুষকে উজ্জীবিত করার। আবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এরকম যারা যারা ছিলেন আমি চেষ্টা করতাম তাদের কথাগুলো নিয়ে কোট করে কথা বলতে। আওয়ামী বিরোধী মিন্স মানে সরকার বিরোধী, মানে সরকারের যে দোষগুলো আছে, সরকার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী। এখন সেটা যদি এখন ভবিষ্যতে আমার মনে হয় মামুন মাহবুব ভাই এই জায়গায় থাকবে, যে কোনো সরকার যদি যায় সেই সরকারেরও ভুলগুলো ওনারা ধরিয়ে দিবেন, সেটা সেই জায়গাটাতে থাকবে। আমিও ওনার সাথে থাকবো সেখানে যদি বিএনপিও আসে। এই জন্য আপনার ওনাকে উনি বেশ কিছু কথা বলেছেন যেটা আইনের ভাষায়, আসলে মানুষ আইনের ভাষা শুনতে চায়। যেহেতু আমরা আবার রাজনীতি করি, আমরা ওইটা একেবারে পুঙ্খানুপুঙ্খ না বলে আমরা চেষ্টা করি যে সমসাময়িক বিষয়গুলোকে টেনে আনতে। যেমন আমার কাছে প্রশ্ন সেটা করেছেন। ওই মাহবুব ভাইকেও ধন্যবাদ যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে 18 বছর অন-11 থেকে আন্দোলন সংগ্রাম হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। শেখ হাসিনা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলেছেন। এখনো জামাত নতুন নতুন কিছু কথা বলেন যে পালিয়ে গিয়েছেন। আমি দেখলাম টকশোতে এসে বলে জামাত পালায়নি। আসলে সেটাও ওনারা মিথ্যাচার করতেছে। জামাত পাকিস্তানের সময়ও আপনার গোলাম আজম সাহেব 1971 সালের 22শে নভেম্বর পালিয়ে গিয়েছেন। এই আওয়ামী লীগের সময়ও ওনাদের একজন বুদ্ধিজীবী জামাতের আবুল কালাম আজাদ ভারতে পালিয়ে গিয়েছেন। এরকম ওই সময় আরো অনেকে পালিয়ে গিয়েছেন, বরঞ্চ তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য গিয়েছেন। আর সেই তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয়েছে যে এই 18 বছর যা কিছু করেছেন, ভুল সিদ্ধান্ত নিছে আমি এরকম বের করতে পারিনি। জামাতের আমির বড় বড় দুইটা সভায় আমি ছিলাম, দুইটা সভায়। একটা সভায় বলেছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান, আর একটাই বলেছে মহানায়ক তারেক রহমান। আমার কাছে দুইটা ভিডিও আছে।
অথচ তারেক রহমান বলছে যে না, আমি কোনো মাস্টার মাইন্ডও না, মহানায়কও না। এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ, এরপর হচ্ছে জনতা, এরপর হচ্ছে বিভিন্ন পেশা এবং নিবন্ধিত অনিবন্ধিত দলের লোকজন, সকলেরই কৃতিত্ব আছে। ইনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান গত মাসে আমাদের সম্ভাব্য এমপি প্রার্থীদের সাথে মোট 3 বার সিটিং দিয়েছেন। আমার আসন থেকেও সিটিং দিয়েছেন। তখন উনি বলেছেন যে আমি 7টা জরিপ করেছি, এর মধ্যে 2টা জরিপ আমার কাছে ভালো গ্রহণযোগ্য হয়নি, আর 5টা জরিপ আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে। সারা বাংলাদেশে সেই জরিপে আসবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের জামাতেরও একটা জরিপ আমরা করেছি, সেই প্রার্থীর সাথে একজন প্রার্থীকে দিব। যেমন আমার আসন বাগেরহাট 4, এই আসনে নীতি, নৈতিকতা, মূল্যবোধ বা দান অনুদান আমার চাইতে কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত কেউ করেনি। আমি একটি ডিগ্রি কলেজের, মাতৃভাষা ডিগ্রি কলেজের দোতলা ভবন করে দিয়েছি। আমি ইনশাল্লাহ 3টা মসজিদ করে দিয়েছি, 2টা স্কুলে 2টা টিন সেট বিল্ডিং করে দিয়েছি। 88 সাল থেকে মানুষকে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে যত মামলা হইতো, সেই মামলাগুলো আমি জামাতের সাথে, যেহেতু আমার ওই আসনটা জামাতকে দেওয়া হইতো, জামাতের যে প্রার্থী তাকে বলতাম যে ভাই এগুলো তো জামিন হয় না নিম্ন আদালতে, আপনি 500 টাকা দিয়ে আর একটু কাগজ উঠাইয়ে পাঠাই দেবেন, আমি হাইকোর্ট থেকে জামিন করাবো। তা আমরা দুজনের সমঝোতায় আমি হাইকোর্ট দেখতাম, উনি ওখান থেকে পাঠাইতো। আমি বাড়িতে বাড়িতে খাবার পাঠাইতাম, 2 বস্তা, 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল তেল তেল, আবার জেলখানায় যাই দেখতাম। এবং সকল আন্দোলন সংগ্রামে ছিলাম, প্রোগ্রামেও যাই থাকতে পারতাম না। তারপরও এর পরবর্তীতে সেখানে আমাদের গত নির্বাচনে 17 জন প্রার্থী ছিল। আমি একমাত্র তারেক রহমান সাহেব করোনা হেল্প সেল্প করার জন্য চিঠি দিয়েছে 17 জনকে, আমি একা গিয়েছি 2 উপজেলায় 2টা হেল্প সেল্প করেছি, অক্সিজেন দিছি, মাস্ক দিছি, ঔষধ দিছি, এরকম সবকিছু চেষ্টা করেছি, রুগী এনে চিকিৎসাও করেছি। সবকিছু মিলিয়ে আমার চিন্তা ভাবনা ছিল যে তারেক রহমান সাহেব বলেছিল যে ত্যাগ ও সংগ্রাম, সুনাম, ন্যায় নীতির কথা বলেছিলেন, সেখানে আমি, আমার বিকল্প কেউ নেই। এরপরে 5ই আগস্টের পরে আমাদের একজন শিক্ষক, উনি শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপির, আগে বলতে আমি পেশাজীবী হিসেবে আসছি, আমি রাজনীতি করব না। পরবর্তীতে উনি ভিসি হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এরপর এলাকার লোকজন আস্তে আস্তে করে উনিও গিয়েছেন, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, এভাবে প্রোগ্রাম করেছি। সব প্রোগ্রামগুলো আমিই বেশি করেছি, খরচ আমিই দিয়েছি। উনি এমনি গিয়েছেন, উনি সম্মানিত লোক, ভালো লোক, কিন্তু ওনার এলাকায় ওরকম কোনো ছিল না। সেই ক্ষেত্রে আমাদের সাথে যে গত মাসে যে সিটিং দিছে, সেখানে বলেছে জরিপে এক একজনের এক একটা ভালো দিক আসছে। এখন আমরা সর্বোচ্চ 4 জন করে নিয়েছি, 2-1 জায়গায় একজন বেশি হতে পারে, সেটা অন্য কারণে, আর 2 জন 3 জন। এখন নমিনেশন তো আপনারা সবাই পাবেন না, একজনকে দেওয়া হবে। এখন ওই জামাতের প্রার্থীর সাথে কম্পেয়ার করে আমাদের মনোনয়ন দেওয়া দরকার। যেমন আমার এটা ইঙ্গিত দিয়েছে যে আমাদের আসনে একজন প্রিন্সিপাল, জামাতের যিনি আছে টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল, এখন উনি আমাদের ধানের শীষ নিয়ে দাঁড়াইছিল, এবার উনি প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। সেখানে যদি প্রিন্সিপালের উপরে যদি আরেকটু ভালো পর্যায়ের লোক দেওয়া যায়, তাহলে সাধারণ পাবলিক যারা আপনার যে ভোটগুলো ফিক্সড না, সেই ভোটগুলো আসবে, আওয়ামী লীগের অনেকের ভোটগুলো আসতে পারে, এরকম এরকম করে আপনারা যারা পাবেন না তাদেরকে আমরা আরেক জায়গায় সেট আপ দেবো। দেখা গেল উপজেলা আছে, মেয়র আছে, এগুলো বলেছে প্রত্যেকটা আসনকে ডেকে ডেকে, এবং উনি বুঝিয়েছেন। আগেরগুলো আমাদের প্রাণে লাগছে। সর্বশেষ উনি 27 তারিখ যখন বিভাগ ওয়ারি ডেকেছেন, উনিই কথা বলেছে, আমরা কথা বলিনি। উনি বলেছে আমি মত বিনিময় সভা ডেকেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সকলের কথা শুনতে গেলে অনেক সময় লাগবে, আমি অল্প সময়ের মধ্যে নিউজ দিতে, মানে আপনাদের একটা মেসেজ দিতে চাই। সেহেতু আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিছু কথা বলি, তারপর হয়তো বা আপনাদের কথা থাকবে কিনা, আমার মেসেজটাই মূল দরকার। উনি প্রায় 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টাও কথা বলেছেন। বিশ্বাস করেন, উনিও কেঁদেছে, আমরাও 3 বার 4 বার 5 বার কেঁদেছি। উনি যে কথাগুলো বলেছে সত্যিকার অর্থে বাস্তব। উনি টেনে এনেছে যে আমি
5ই আগস্ট 2024-এর পর থেকে আমি বলেছিলাম আপনাদেরকে, আমি অনেকগুলো স্কাইবি আমার সাথেও করেছে আগে, বলেছিলাম অদৃশ্য শক্তি খুব কঠিন রূপ ধারণ করবে এবং নির্বাচন হবে খুব কঠিন। তারা আপনারা যাকে আগে মনে করেছেন কঠিন, এর চাইতেও কঠিন, এবং তারা ষড়যন্ত্র করবে। আপনারা হয়তোবা এখনো চিন্তা করতে পারতেছেন না, আপনারা মনে করতেছেন সহজভাবে জয়লাভ করবেন। এই কথাগুলো সেদিন আবার বলেছে, যে আমি বলেছিলাম এখন কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। তারা সবসময় ভালো কাজে বাধা দেয়, কারণ নাম বলে না, কোনো দলের কথা বলেনি, কিন্তু উনি সবই আমাদের মেসেজ দিয়ে দিয়েছে। এরকম কথা বলে, এবং বাংলাদেশের সবচেয়ে জিয়া পরিবার যে নির্যাতিত সেই কথাটাও তুলে এনেছেন। জিয়াউর রহমান রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন, বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত 40 বছরের সেই বাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছেন, এক কাপুরে বের করে দিয়েছেন, কোকো মারা গেছেন, তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে গেছেন, এমনকি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় না। এই 5ই আগস্টের পরও 6 বার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়ে ফেরত আসছেন। তারপরও আমাদের মা একবারও বলেনি যে আমি ছেলেদের কাছে, নাতির কাছে, বউয়ের কাছে যাই আমি থাকতে চাই। চিন্তা করছে না, আমার বাংলাদেশের সন্তানদেরকে আমি এদের পাশেই থাকবো, আমার স্বাভাবিক মৃত্যু এখানে হোক। এই আরো অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমরা বাইরে বলতে পারবো না। সেক্ষেত্রে আমরা যারা নমিনেশনের জন্য ওখানে গিয়েছি সকলেই ওনার প্রতি লিস্ট, এবং ওনাকে আমরা মনে করেছি যে উনি যাকে নমিনেশন দেবে সেখানে উনি ভুল করবেন না, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, এবং বিএনপি বড় দল তাদের স্বার্থে, এবং এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বড় একটা অংশ, যারা এখন তাদের মূল্য নেই, যারা অসুস্থ রোগী, তাদের স্বার্থে, তাদের অধিকার, বাজার দর নিয়ন্ত্রণ, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি চলবে না, আপনার ধর্ষিত হবে না, এই ছিনতাই হবে না, এইগুলোকে ফিরানোর জন্য দরকার একটা নির্বাচন, আর সেই নির্বাচনের জন্য দরকার ভোট। সেইটাকে আমরা করার জন্য যে কোনো ভাবে আমরা প্রার্থীও দিতে চাচ্ছি, যে তার মধ্যে কিছু জায়গায় স্যাক্রিফাইস করে কোথাও এটা করে করে সেইখানে আমাদের তো একটা হিসাবও থাকতে হবে, যে কমপক্ষে আমাদের 151, 55, 60টা আসনও তো পেতে হবে। দেখা গেল যে আমরা অনেককে হয়তোবা আমরা জোট করতে পারি, এনসিপি কে নিয়েও জোট করতে পারি। সেখানে আপনারাই জানেন, আপনাদের কাছে ডাটা আছে, কোথায় কাকে দিলে তারা নমিনেশন নির্বাচিত হবে কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা কিছু কমপক্ষে 200 প্রার্থী যদি যোগ্য না দিই, তাহলে আমরা কিভাবে আমাদের 170-80টা আশা করব? সেই জন্য মনে করেন আমরা বিভিন্ন দিক থেকে হয়তো বা একজনে কম আছে, যেমন এই যে ডক্টর ওবায়দুল ইসলাম, সে আবার জুলাই আন্দোলনের সময় ছিল এবং সে ভালো লোক, ভদ্রলোক, বিসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু হয়তোবা আমার মতো ত্যাগী নাই। আমি আয়নাঘরে গেছি 3 বার, আমি পায়ে গুলি খেয়েছি, মামলা খেয়েছি, রিমান্ড হয়েছে, জেলখানা আমার বাড়ির মতো হয়ে গিয়েছিল। এরকম আমি না, অনেকেই। তারেক রহমান কিন্তু তার পরিবারের কথা বলে না। তারেক রহমান বলছে আমাদের মতো আপনারা অনেকেই এরকম হয়েছেন, শুধু জিয়া পরিবার না, এরকম বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার হয়েছে নির্যাতন। এখন সবাই যোগ্য, তার মধ্যে কাউকে দিয়ে আনতে হবে। সেই জন্য নমিনেশনের ব্যাপারে আমার মনে হচ্ছে যে উনি যতগুলো দিবে, এখানে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে একটি দল একেবারে এমন ভাবে ক্ষমতার লোভ, এই পূজা না আসলে বোঝাই যেত না তাদের কাছে ইমানের চাইতে ক্ষমতা এবং আপনার ভোটের লোভ বেশি। তারা যা কিছু করতেছে সকল কিছু ক্ষমতার জন্য করতেছে, এমনও কাজ নাই যা করতেছে না। তাই কোনো ধর্মের সাথে নাই, কোরআনের সাথে নাই, ইসলামের সাথে নাই। আপনার মুসলমানদেরকে এক ধরনের বুঝাচ্ছে, হিন্দুদের এক ধরনের বুঝাচ্ছে, অহরহ মিথ্যা কথা বলতেছে নির্লজ্জ ভাবে। আপনার সাংবাদিকদের সামনে শত না হইলেও 20-30টা আপনার টেলিভিশনের সামনে বলতেছে একজন নায়েবে আমির, দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ তাহের সাহেব, যে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, 1971 সালে আমরা যুদ্ধ করেছি, আমরা মানে জামাত, এবং দেশের ভূখণ্ড এনেছি, স্বাধীনতা এনেছি, পতাকা এনেছি, আপনি মানচিত্র এনেছি। অবাক হতে হয়, এ কি আমাদের কি একেবারে সবাইকে কি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কি রাম ছাগল পাইছে? আমাদের কি পাইছে? উনি কি বলতেছে, কি করতেছে? নাকি আমাদের স্বাধীনতা নিয়ে তামাশা করতেছে, হাসি করতেছে, মস্কারা করতেছে?
তারা ক্ষমতায় এসে গেছে। এই যে বিষয়গুলো, এইটার ভিত্তিতে আমি মনে করি তারেক রহমান যদি কোনো সিদ্ধান্ত নেয় যে এই লোকটাকে দিলে ভালো হবে, সেই জন্য আমার কোনো আপত্তি নাই। নীরবে আমি যদি কাঁদিও, তারপরও মনে করব যে আসলে আমি কান্নাকাটি করলেও আমার কিছুটা মন খারাপ হইলো যথার্থ আছে। এই হচ্ছে এক। এরপর হচ্ছে যে কিছু জোটেকে দিতে হবে ছেড়ে, সেটার জন্য তার স্বীকার করতে হবে। এরপর যে মহিলাদের যে আসন, আপনি জানেন যে আমরা ন্যূনতম 15 জনকে দিতে হবে। আমার মনে হয় আপনি শেষমেশ 15 জনকে পাবেন। যেমন তানিয়া রব সাহেব নির্বাচন করবেন না, তানিয়া রবকে দেওয়া হবে। আপনারা জানেন রিতা আপা, আমাদের জাদু সাহেবের, মশিউর রহমান জাদু মুশফিকুর ভাই রহমান সবাই জানান। যাকে তার মেয়ে, তাকে দিবে। এরপর এই কিছু তো দিছেও, আপনি দেখবেন যে 15 জন ইনশাল্লাহ হয়ে যাবে। সেইখানে মনে হয় আমরা চেষ্টা করব, মানে আমরা না, মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চেষ্টা করবে 15 জনকে দিতে। এটা আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা হবে না, এটা পাবে। আমাদের অন্য যারা আছে সেখানেও মহিলারা আছে, এগুলো মিলে যেমন এই জোট থেকে 2 জনকে বললাম যে রিতা আপা এবং তানিয়া রব, হ্যাঁ, আসামা রব সাহেবের ওয়াইফ, এটা পাবে। তারপরে আরো যদি কেউ আসে কোথাও থেকে, যদি এনসিপি আসে, সেখানেও তো আমরা একটা অংশ ছেড়ে দিব। তখন আমাদের সংখ্যা কমলে আমাদের কমবে, মহিলা আসনও কমবে। এইটা এখানে অনেক ত্যাগী নেতাদের দিতে পারবে না, কিন্তু একই জায়গায় আজকে আমাকে একজনে ফোন করে বলছে যে কেন হালাল ভাই নমিনেশন পেল না। সেইখানে মুজিবুর রহমান সরোয়ার, আবু নাসের রহমাতুল্লাহ এবং আলাল ভাই, সেখানে হয়তোবা জরিবে চিন্তা করছে যে ওখানে মুজিবুর রহমান সরোয়ার হুইপ ছিল, মেয়র ছিল, এমপি ছিল, হয়তোবা জনসমর্থন বা তার নেতা কর্মী ওখানে একটু সংগঠিত আছে, হতে পারে। জরিবের ব্যাপার, আমার আপনার বা কোনো আবেগের ব্যাপার না। এটা জন্য আমি বলবো, যারা আপনারা আমার এই কথাটা শুনেছেন, আপনারাও যদি বিএনপি প্রেমী হন, দেশপ্রেমিক হন, আপনারাও তারেক সাহেবকে সেলুট জানাবেন। যদি উনি সত্যিকার অর্থে একজন ভালো লোক, হয়তোবা ত্যাগটা কম, হয়তোবা আন্দোলনে কম দিছে, কিন্তু লোকটা ভালো, আবার সে সেই বিএনপির হিসাবে সাথেও নিবেদিত, মানে কোনো একটা এরকম লোক। ক্যালকুলেশন করে উনি দিয়েছেন। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি সাইদ মামুন মাহবুব, যেই অনৈক্যটা দেখা দিয়েছে রাজনীতিতে, আপনি এই নমিনেশন নিয়েও কিছু বলবেন। আপনার কাছে কিছু শুনতে চাই। আপনি নিশ্চয়ই অলরেডি লিস্টটা দেখেছেন। আর সেখানে আশ্চর্যজনকভাবে আমরা নারীদের খুব কম দেখলাম। তো এটা আসলে কেন রাজনীতিতে এই ধরনের কেন? আমরা সবসময় প্রথম সারিতে নারীদেরকে আন্দোলনে দেখি, রাস্তায় নারীদেরকে দেখি, টক শোতে নারীদেরকে দেখি, দলীয় নেত্রীদের। কিন্তু নমিনেশনের ক্ষেত্রে বা বিভিন্ন সময় আমরা সেই দলীয় নারীদের ক্ষেত্রে আমরা বঞ্চিত হতে দেখি অনেক না, ক্ষেত্রে। ঠিক আছে। তো এটা একটা ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে অনৈক্যের রাজনীতিতে অনৈক্যের জন্য জামাত, এনসিপি, বিএনপি কে দায়ী করছে। তো সরকারকে দায়ী না করে কেন বিএনপি কে দায়ী করা হচ্ছে, সেটা আপনার কাছে কি মনে হয়? না, প্রথম হচ্ছে বিএনপি নমিনেশন তো মনির ভাই বিএনপি নেতা, তার মতো করে তিনি বলেছেন গত 35-40 বছরে তো দুটি বড় দল আওয়ামী লীগের শেখ হাসিনা নমিনেশন দিতেন, বিএনপির বেগম জিয়া দিতেন। 2001-এ বোধহয় তারেক জিয়াও ওনার সঙ্গে যুক্ত হয়েছিল। এবার যেহেতু বেগম জিয়া অসুস্থ, তারেক জিয়া তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মতো করে তারা দিয়েছে। এটা আমি বিএনপি করি না, কাজে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। হ্যাঁ, যদি আমার এলাকায় কাকে দিয়েছে দেখার পরে যদি আমার পছন্দ হয় না হয় সেটা পরের ব্যাপার। তো এটা বিএনপি। তবে আমি এই সময় নমিনেশন দেওয়াকে স্বাগত জানাই একজন গণতন্ত্রে বিশ্বাসী কর্মী হিসাবে, মানুষ হিসাবে, যে নানা চক্রান্ত খুবই বিদ্যমান যাতে ফেব্রুয়ারির ভোটটা না হয়, যাতে নানা প্রকার গণভোট ইস্যু, এই ইস্যু সেই ইস্যু আনা। সেখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশে তো যে যাই বলুক বিএনপি এবং আওয়ামী লীগই বড় রাজনৈতিক দল। তো বিএনপির এখন আমি মনে করি এই আসনে যারা নমিনেশন পেয়েছে তাদের উচিত হবে আজকে রাত থেকেই নিজেদের আসনে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়নে, শহরে, বাজারে, হাটে, পাড়ায়, মহল্লায় ভোট চাওয়া, বলা, নিরপেক্ষ ভোটের জন্য আমরা ওয়াদাবদ্ধ, নিরাপত্তার বিষয়ে আলাপ করা, অর্থাৎ জাতিকে একটি ভোটের দিকে ধাবিত করা, যাতে অন্য কোনো চক্রান্ত যারা বিভিন্নভাবে করছে সেই চক্রান্ত যাতে সফল না হয়। এটা আমার মনে হয় বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে দ্রুত ঘোষণা করে। আর বিভিন্ন জোট, যেহেতু বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন অনেক দল করেছে, বিএনপির এই ওই, আমরা তো এটা অতীতেও যখন 2001-এও বিএনপি 4 দলীয় জোট করেছে,
আওয়ামী লীগ তখন বোধহয় একা ইলেকশন করেছিল, কিন্তু 8-এ মহাজোট করার পর তো তারা বিভিন্ন আসন ভাগাভাগি করেছে, এবং বাংলাদেশে আসন ভাগাভাগি করতে গিয়ে খুব সমস্যা হয়। সমস্যাটা হয় এই কারণে যে আপনি যদি খেয়াল করেন ইতিহাস, যে আওয়ামী লীগের 14 দলের মধ্যে আওয়ামী লীগের তুলনায় বাকি দলগুলো 100 ভাগের 1 ভাগও না। হয়তো বড় নেতা আছে, দল খুব ছোট। এই একই প্রবলেম বিএনপির সঙ্গে যারা জোটে আছে, যে অনেক ব্যক্তি খুব বড় বড় কিন্তু দল একেবারেই ছোট। আর আজকে তো জাতি একটা আশাবাদী হলো যে অন্তত এনসিপিও তো বিএনপির সঙ্গে, আমিও যেটা বিভিন্ন জায়গায় শুনেছি, আসন ভাগাভাগি নিয়ে কথা বলছে। কিন্তু যে প্রশ্নটি উঠবে সেটা হচ্ছে, যেটি শেখ হাসিনার সময় আমরা তুলেছি, সেটি হচ্ছে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যাদের সবসময় ভোট 35 থেকে 40%, তাদেরকে বাইরে রেখে শেখ হাসিনা সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, কতটা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর এইবার তো জামাত ছাড়া বিএনপির আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না যদি এনসিপিও বিএনপির সঙ্গে জোট করে, বা এনসিপি একা ইলেকশন করলেও দুঃখের সঙ্গে বলতে হয়, যদিও আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির বাইরে এই দলগুলো একটু বড় দল হোক, বা বড় দল না হোক, একটা শক্তি হোক, গণতান্ত্রিক শক্তি হোক। কিন্তু আমি যে মূল সমস্যাটা বলছি, এনসিপিরা এবং অন্যরা তারা ভুল পথে হাঁটলো। ধরেন বাংলাদেশে একটা বিশাল ভোটার আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করে, যারা 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, যারা সাবেক সফল প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি তাজউদ্দিন আহমেদকে শ্রদ্ধা করে। কিন্তু আওয়ামী লীগ, তার দুঃশাসন, শেখ পরিবার, শেখ হাসিনা ছাড়াও শেখ ফজলুল হক সেলিম, শেখ তাপস, শেখ পরশ, শেখ হেলাল, তারপরে ওই যে মাদারীপুরের কি সব চৌধুরী, নূরে আলম চৌধুরী, ঝন্টু, রেন্টু, নিক্সন, ভিকসন, এগুলো চৌধুরীদের, শেখ পরিবারের অত্যাচারের উপর টায়ার্ড। তারা তো একটা ভোট জায়গা খুঁজবে, হয়তো বিএনপিকে দেবে না। কিন্তু এনসিপি তো তার ভুল রাজনীতি করে সে চলে গেল 47 শ্রদ্ধার, 71 শ্রদ্ধার। আবার আরেক গ্রুপ যারা জামাতের আউটলেট, অন্য দলগুলো, তারা মুক্তিযুদ্ধের বয়ানই খুঁজে পাচ্ছে না। মুক্তিযুদ্ধের বয়ান নাকি ওই যে মনির ভাই যেটা বললেন, মুক্তিযুদ্ধের বয়ান নাকি একটা পাকিস্তানের বয়ান আর একটা দিল্লির বয়ান। আমি সেই নেতাদের বলি, আমি মামুন মাহবুবের কাছ থেকে বয়ান শুনেন, আমার মায়ের দেওয়া বয়ান খুব ইম্পর্টেন্ট। আমি মাতৃগর্ভে তখন 71-এর মার্চে, 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়লো বাঙালি জাতির ওপরে, নিরস্ত্র জাতির ওপরে, 26শে মার্চ সকালে, ওই সময় আমার জন্মদাতা পিতা সৈয়দ মাহবুব রশিদ, এটা ইতিহাসের বই তো লেখা আছে বাংলা পিডিআয়, উনি তখন থানা ম্যাজিস্ট্রেট, রায়গঞ্জ থানা। আইয়ুব খান, রবি ভাই ইতিহাসে জানেন, আইয়ুব খান কিছু থানা উন্নীত করেছিল, সেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়েছিল। আমার বাবা সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, যেটা পরে উপজেলা হলো এরশাদের আমলে। আমার আব্বা 26 তারিখ থানা কমপ্লেক্সে গিয়ে ভাষণ দিয়ে বলল, যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন আমি এই অফিস করব না। এবং তখন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন, এই দুইটাই ছিল। তাদেরকে ডেকে, ওসি তখন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকতো, ওসিকে বলল কুদ খুলে দেন। কুদ বুঝছেন? থানার অস্ত্র কারখানা, থানার অস্ত্রের গুদাম। কুদ খুলে দিল। আব্বা আম্মাকে নিয়ে, আরো আমার যারা আত্মীয় স্বজন ছিল তাদের নিয়ে আমার গ্রামে আমাকে, আমার মাকে, অন্তঃসত্ত্বা মাকে রেখে, যে আমি জন্মালাম 9 জুলাই। এবং আমার আম্মা বলতেন যে পালিয়ে বেড়াতে হতো, কারণ ওই যে একটি বিশেষ রাজনৈতিক দল এবং কিছু সুবিধাবাদীরা রাজাকারে নাম দিয়ে পাকিস্তানিদের চিনায় দেওয়ার চেষ্টা করতো যে এই মহিলার স্বামী মুক্তিযুদ্ধে গেছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ান। হ্যাঁ, 71-এ জামাত ভুল করেছে, পাপ করেছে, আপনি সরি চান। আপনি কেন ইনিয়ে বিনিয়ে, না আমরা মুক্তিযুদ্ধ চেয়েছিলাম কিন্তু আমরা ভারতের সঙ্গে চাই। আরে আপনার উপরে গুলি করছে, রেপ করছে, আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছে। জিয়াউর রহমানও তো ভারতে গেছে। জিয়াউর রহমান ভারতের লোক? আমাদের তখন বন্ধু কখনো স্থায়ী শত্রু মিত্র হয়? আমি তো বহু আগে হাসিনার আমলও বলেছি, ভারত চেয়েছিল পাকিস্তান 2 টুকরা হোক, আর আমরা চেয়েছি আমাদের আত্মনিয়ন্ত্রণ, সেলফ ডিটারমিনেশন। স্বার্থ মিলে গেছে, ভারত সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ। কিন্তু তাই বলে ভারতের দাদাগিরি আমরা মানব না। এবং বাংলাদেশে এখন লম্বা কথা বলে সবাই, আপনারাও এটা প্রচারে আনেন না। আপনি কি জানেন এখনো সৌদি আরবে আমেরিকার সৈন্য আছে? অথচ 17ই মার্চ 1972-এ বঙ্গবন্ধুর উদ্যোগের কারণে ইন্দিরা গান্ধী ভারত থেকে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করেছিল।
এখন ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফখরুল সাহেব চমৎকার বলেছে যে ৭১ ভুলিয়ে দেওয়ার কোনো চক্রান্ত সহ্য করা হবে না। আমি তার সঙ্গে একদম একমত। ৭১ আমাদের ভিত্তি, ২৪ আমাদের বড় গণ আন্দোলন, ৯০ও আমাদের বড় গণ আন্দোলন ছিল, তার চেয়েও ২৪ বেশি। আমাদের ওয়াদা করতে হবে যেন আর কোনো গণ আন্দোলন না করতে হয়, যেন আর প্রত্যেকটি সরকার ৫ বছর পর পর ক্ষমতা ছেড়ে দেয়, ভোটটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং মনির ভাই আমার সঙ্গে একমত হবে, এই সিস্টেম ৫ বছর ৫ টার্ম হাসিনা আক্তার ২৫ বছর চলার পর, আমি জানি না আমি মনির ভাই বাঁচবো কিনা, আপনি হয়তো বাঁচবেন, তো ২৫ বছর পর যদি ৫টা টার্ম সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখবেন গণতন্ত্র একটা শেপ হয়। আমি শেষ করে দিই, ১২১৫ সালে হাসিনা আক্তার, আপনি যে দেশে আছেন এখন লন্ডনে, ১২১৫তে ম্যাগনা কার্টা হয়েছিল, নাগরিকদের মুক্তির সনদ। তারপরও কয়শো বছর লেগেছে ব্রিটেনে গণতন্ত্র সংহত হতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হওয়ার পরও আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গৃহযুদ্ধের পরে রাষ্ট্র কাঠামো গড়তে হয়েছে। কাজী গণতন্ত্র কোনো এটা ঋণ দেওয়া না, মাইক্রো ক্রেডিট না, যে আমি আসলাম আর বলে দিলাম গণতন্ত্র, আলী রিয়াজকে দায়িত্ব দিলাম, হয় না। গণতন্ত্র একটি কন্টিনিউয়াস চর্চার বিষয়। মনির ভাই যে চমৎকার বললেন, তারেক রহমান সাহেব বিবিসির সঙ্গে সাক্ষাৎকারও বলেছে, কিন্তু বিএনপির মধ্যে যেন প্রতিশোধ স্পৃহা না জেগে ওঠে ক্ষমতায় অধিষ্ঠিত হলে, বা এখন যে কিছুটা সত্য কিছুটা মিথ্যা যে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আসছে, আমি নির্মোহভাবে বলছি, সেটি কন্ট্রোল করতে হবে। তারেক জিয়ার শুধু মনোনয়ন মেনে নিলে হবে না, তারেক জিয়া বা বিএনপির যে নির্দেশ চাঁদাবাজি করো না, সেইটা মানতে হবে, নাহলে সবকিছু ম্লান হয়ে যাবে, সমস্ত অর্জন মানুষ কম্পেয়ার করবে। বুঝেছেন? ৭২-এ আমার বাবা ভোলার প্রথম এসডিও স্বাধীন বাংলাদেশে, আমার বাবা সেদিন বলছিলেন ডিনারের টেবিলে। ৭৩-এ ফেব্রুয়ারি মাসে এক শহীদের মা বলেছে যে ও এসডিও সাহেব, বরিশালের ভাষা আমি পারি না, ভোলার, এ কি মজিবর স্বাধীনতা আনলো, তো পাকিস্তান আমি ভালো ছিলাম, চালের দাম কম, এখন তো অত্যাচার। এখন যেন এরকম শাসন না হয় যে মানুষ বলা শুরু করে যে শেখ হাসিনার আমলে আর যাই হোক শান্তি তো ছিল, চাঁদাবাজি এইভাবে ছিল না। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এবং যে কারণেই বিএনপি, আমি বলবো, অত্যন্ত প্রশংসা করতেই হবে, তারা বিচক্ষণতার পরিচয় দিয়েছে নানা সময়, তার মাঝে মাঝে অবশ্য অস্থির হয়ে গেছে, হতে পারে ইউনূস সাহেবের চালাকির সঙ্গে পেরে উঠছে না। সেটা হচ্ছে বিএনপি কিন্তু শুরু থেকেই বলেছে জনগণ কোন দলকে নিষিদ্ধ করুক, কোন নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধের পক্ষে না। তখন তো বিএনপিকে সবাই একঘরে করে দেওয়ার চেষ্টা করলো। ফ্যাক্ট কি, কোন নির্বাহী আদেশে হাসিনা আক্তার, আজকে আমি বলে গেলাম, আজকে ৩রা নভেম্বর ২০২৫, কোন নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ টিকানো যায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তার রাজনীতিকে যদি আপনি পরাভূত করতে পারেন। মুসলিম লীগ কি কেউ নিষিদ্ধ করছে? মুসলিম লীগ ৫৪ ভোটে জনধিকৃত হয়ে ওই যে কোমর ভেঙেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তো সুতরাং এগুলো বিষয়বস্তু ভাবার। এবং বিএনপি যে বিভিন্ন সময় বলেছে যে জনগণই সব নির্ধারণ করুক, এটাই সত্যি। এবং আমি আবারও আলী রিয়াজ সবার শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য বলবো, বিশেষ করে ওনারা যে একটা বিধান রেখেছে, আমি জানি না মনির ভাই দেখেছেন কিনা, হয়তো লিখিত, যে সংসদ যদি ২৭০ দিনে জুলাই সনদ পাশ না করে স্বয়ংক্রিয়ভাবে এটা গ্রহণ হয়ে যাবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মানুষকে কি ওনারা এত নির্বোধ মনে করে? এ কি ডোনাল্ড ট্রাম্পের চাস্তো ভাই নাকি আলী রিয়াজরা? হ্যাঁ, বাংলাদেশের মানুষকে এত খাটো মনে করে? আমাদের মতো সাংবিধানিক আদালতে ২৭ বছর প্র্যাকটিস করি, তরুণ বয়স থেকে, আমাদের মতো অভিজ্ঞ বাদ দেন, মনির ভাইয়ের মতো অভিজ্ঞ রাজনৈতিক সংগঠক নেতা বাদ দেন, আলী রিয়াজকে বলেন র্যান্ডম যে কোনো গ্রামের একটা চায়ের আসরে বসে বুঝাতো তার সংবিধান, আর গ্রামের লোক কি উত্তর প্রশ্ন করে, উত্তর দিক আলী রিয়াজ। এত সোজা না বাংলাদেশ। এই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছে, পৃথিবীতে বিরল কোন দেশে ভাষার জন্য রক্ত দিতে হয়নি। কাজেই এই দেশের মানুষকে এত বোকা ভাবার সুযোগ নেই। কিভাবে তার উদ্ধত হয় যে সংসদ যদি অ্যাকসেপ্ট না করে অটোমেটিক হবে? আপনি এখনই করে দেন না, আপনি এখনই জুলাই সংবিধান ব্র্যাকেটে আলী রিয়াজ ইউনূস সাহেব ডিক্লেয়ার করে দিয়ে বই আকারে ছাপাই দেন ১ কোটি, কি এসে যায়? মানুষ এগুলো কোনো কেয়ার করবে না, মানুষ ওয়েট করবে। এখন শেষ পর্যন্ত কি তাই করবে কিনা? ওনারা যেটা বলছেন যে ১ সপ্তাহের মধ্যে না হলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নেবে,
তো না, শেষ সরকারের সিদ্ধান্ত কুলাতে পারবে না। আমি এই জন্য আজকে আশাবাদী, যারা হুম, বিএনপি নমিনেশন পেয়েছে তাদেরকেও ধন্যবাদ। মনির ভাইয়ের মতো যারা ত্যাগী নেতারা অসাধারণ ত্যাগ স্বীকার করেছে, মেনে নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। মনির ভাইদের সহ সবার উচিত হবে বিএনপির বিরুদ্ধে যে একটা সংঘবদ্ধ প্রচারণা হচ্ছে, আবার কিছুটা চাঁদাবাজি হচ্ছে, মনির ভাই রাগ করেন না, সেগুলোকে কন্ট্রোল করা, প্রতিহিংসা না করা। ভালোবাসা দিয়ে দেশ গড়তে হয়, আপনি ঘৃণা দিয়ে জীবনও চলে না। আপনি আইনের শাসন আনেন, মবক্রেসি পরিহার করুন। তো সেই হিসাবে শেষ বিএনপি আজকের মনোনয়ন মানে আপনার আপনি মনোনীতদের, হ্যাঁ, প্রার্থী ঘোষণা করে খুব ভালো করেছে, জোটের জন্য ফাঁকা রেখেছে, আরো কিছু আসন করছে, রিভাইজ হবে, এগুলো সব নির্বাচনী বড় দলগুলো ছোট দলগুলো করে। কিন্তু যেটি বিএনপি গ্রেট সিগন্যাল দিয়েছে, মাঝখানে আমি খুব হতাশ হয়েছিলাম বিএনপির অস্থিরতা দেখে, কিন্তু আজকে নমিনেশন ডিক্লেয়ার করার মধ্যে 235টা আসনে বোধহয়, তো সেটার মধ্য দিয়ে 38টা এটা হলো বিএনপি ক্লিয়ার মেসেজ দিয়েছে ইনুস সাহেবকে যে কোন মানে কোন নো রাইট নো লেফট, স্টেট জাতীয় সংসদ নির্বাচন। এখন ইনুস সাহেব শ্রদ্ধেয় মানুষ, প্রবীণ মানুষ, আমার বাবার চেয়েও বয়সে বড়, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আপনার উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন উপদেষ্টাদের, আপনার বিভিন্ন পরিকর্মা সো কল্ড উপদেষ্টাদের বুদ্ধি না শুনে, কোন সুবিধাবাদী দলগুলোর বুদ্ধি না শুনে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি বাস্তবায়ন রেখে দ্রুত প্রশাসনকে নিরপেক্ষ করা যতটা সম্ভব, পুলিশ আর্মিকে নির্বাচনের করা, অন্তত একটা বাংলাদেশের স্টাইলে অতীতের 4টা নির্বাচন যেটুকু হয়েছিল সেই আলোকে একটা নির্বাচন দিয়ে সসম্মানে আপনি আপনার নিজ প্রফেশনে ফিরে যাবেন। আমার মনে হয় এটা প্রত্যেক নাগরিক প্রত্যাশা করে। আর এই যে 7 দিন 8 দিন এগুলো আলটিমেটাম শুনতে মানুষ অভ্যস্ত না। মানুষ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। সরকার যদি না উঠতে পারে, সরকারকে ছাড়াই ট্রেন চলবে। বাংলাদেশের মানুষ হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান খালি একটা মিনিট শেষ করি। যে সুযোগ ইউনূস সাহেবরা পেয়েছিল, এইবার দিয়ে হ্যাট্রিক হলো বাংলাদেশে, রাষ্ট্র বদলালো না। একবার 72-এ বঙ্গবন্ধু পেয়েছিলেন, কাজ করেননি, 91-তে বিএনপি পেয়েও পুরা করতে পারেনি, আর ইউনূস সাহেব যে বড় সুযোগ পেয়েছিলেন, শুধু নানা দ্বিমত আর অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে সবগুলো বরবাদ করে দিল। এখন আমাদের ভরসা, আমরা প্রত্যাশা রাখতে চাই, স্বপ্নহীন মানুষ বাঁচে না, স্বপ্ন নিয়ে বাঁচে। আমরা প্রত্যাশা করতে চাই আগামী নির্বাচনে যারা জিতবেন তারা যেন এই ক্ষমতার দম্ভ থেকে শিক্ষা নেন, তারা যেন মানুষের জাগরণ থেকে শিক্ষা নেন এবং দেশটাকে একটা গণতন্ত্রের পথে ধাবিত করেন। ধন্যবাদ। জি, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির আপনার কাছে যেটা জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে যে যুবদল এবং ছাত্রদল থেকে নমিনেশনে বঞ্চিতদের এনসিপিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং আরো বলেছেন যে খালেদা জিয়া যে নির্বাচন করতে পারছে, দাঁড়াতে পারছে, এটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে, মানে ওনাদের একটা অবদান আছে এর পেছনে, এরকমটা। এবং এনসিপি এবং জামাত আপনাদেরকেই দায়ী করছেন আজকের অনৈক্যের জন্য। আপনারা কেন জুলাই সনদ দেখে তারপরে সই করলেন না, বা আপনারা ভুল দেখলেন কেন, সেগুলো অনেক ইস্যু সামনে আনছে। তো আপনার কাছে শুনতে চাই আপনার বক্তব্য। আপনার মাইক্রোফোনটা। আপনাকে আবারও ধন্যবাদ জানাই, এবং আমি আপনার টক শোতে আসলে আপনি নারীর প্রতি সবসময় খেয়াল রাখেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এটা উচিত, আমাদের পুরুষদেরও উচিত। আমি আবারও আপনাদেরকে একটু জানাইতে চাই, আমরা কিন্তু আজকে 12টা আসনে নারী দিয়েছি। 3টা আসনে বেগম খালেদা জিয়া, এবং আর অন্য আসনগুলোতে আছেন 8 জন। তারা আছেন, মনে করেন যে তারা এই ইলেন ভুট্টো আছেন, আমাদের ফজলুর রহমান পটল ভাই। মনির ভাই একটু বিরক্ত করি, ওই যে মনি আপা পেয়েছে না জামালপুরে? না, উনি পায়নি। এখানে ওয়াইফ পেয়েছেন, তারপরে যে মায়ের ডাকের উনি পেয়েছেন, তুলিয়াপা পেয়েছেন। না, আমি বলি, ইলিয়াস ভাইয়ের ওয়াইফ পাইছে তাসলিনা রুশদি লুনা, এরপর পেয়েছেন সানজিদা ইসলাম তুলি, ফরিদপুরে পাইছে শ্যামা ওবায়েদ, ফরিদপুরে আরেকটা পাইছে কামাল ইবনে ইউসুফ সাহেবের মেয়ে চৌধুরী নায়েবা ইউসুফ, এরপর মানিকগঞ্জে পেয়েছে আপনার আফরোজা খানম রীতা, এরপর জালকাঠিতে পেয়েছে ইলেন ভুট্টো, ইশরাত জাহান সুলতানা ইলেন ভুট্টো, যশোরে পেয়েছে সাবিরা সুলতানা, শেরপুরে পেয়েছে ডাক্তার সানসিলা জেবরিন, এবং নাটোরে পেয়েছে আমাদের ওই পুতুল যে পটল ভাইয়ের মেয়ে।
আর এদের প্রত্যেকের পরিবারের কিন্তু অবদান আছে। আর বেগম খালেদা জিয়া 3টা, মোট 12টা দেওয়া হয়েছে। এবং আমাদের আমাদের সেলিমা রহমানের আপার ওই আসনটা স্থগিত, জয়নাল আবেদিন সাহেব, এবং উনি পরিবারের অবদান আছে, কিন্তু ওনাদের কি অবদান আছে? ওনাদের অবদান আছে, শ্যামা ওবায়দের অবদান আছে, ডাক্তার বইয়ের বিষয়টা একেবারে আলাদা, সেটা অন্যরকম একটা বিষয়। খালেদা জিয়ার বিষয়টা তো আলাদা। আমি আগেই বলেছি যে আসন কিছু বাকিদের। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এটা মানুষ কিভাবে নেবে। আমরা যদি মনে করেন এই এনসিপি আমাদের সাথে আসলো, 20টা আসন দিলাম, এই 20টা আসন কি জায়গায় আনতে পারবে? এখানে লোকাল লোকেরও একটা সাপোর্ট লাগে, তাদের ভালোবাসা লাগে। এই আপাত ফেসবুকে বা অন্যরকম কিছু হলে এক জায়গায় গেল, আপনার মনে করেন 5,000 লোক হইলো, 10,000 লোক হইলো, 20,000 লোক হইলো, ভোট তো লাগবে 3 লাখ, তাতে কি আপনি এমপি হবেন? এই বিষয়গুলোকেও কিন্তু জরিপে আনা হয়েছে। তাই এটা আমি বললাম। এরপর আসেন, আপনি যেটা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু কথা বলেছে। আমি আজকে আমাকে প্রেস ক্লাবে গিয়েছিলাম, প্রতিবন্ধী শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে আমাকে কালকে এসে খুব বলার পরে আমি গেলাম। সেইখানে আবার কিছু লোকজন আমাকে ধরলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি যুব দলের এটা বলছে ওইটা বলছে। তা আমি আইসা দেখলাম যে যুব দলের নয়ন বলছে যে ছাগল চোরের সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। এখন নয়নও যেটা বলেছে এটাও ঠিক না, আবার ওরাও যেটা বলে। আসলে আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে যখন বর্ষাকাল হয়, সাথে সাথে ছোট ছোট ব্যাঙগুলো ওই বর্ষার পানিতে পইরা ডাকা শুরু করে, ক্যাকু ক্যাকু ডাকে। আমরা কিন্তু সেই রকম একটা অবস্থা দেখেছিলাম যে ওরা ইফতার পার্টি করলো 5 স্টারে, এইটা সেইটা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা, এইটার কথা সেইটার কথা। এরপর পরে একদিন দেখলাম ওরা যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, হঠাৎ করে সবাই লাফ দিয়ে পড়লো বৃষ্টির পানির মধ্যে, লেকে গোসল মানে হাপুস হুপুস করতেছে। এখানেই বোঝা যায় যে এরা আসলে কতটুকু কি চিন্তা ভাবনা করে কথা বলে নাকি। আপনি দেখেন, এই সরকার যখন গঠন হয়েছিল তখন 2টা প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে সকলে মিলে একটা সরকার বেশি সময়ের জন্য, আর নতুবা একটা সরকার যারা করবে তারা কোনো নির্বাচন করতে পারবে না, দল করতে পারবে। তখন সময়ের প্রশ্ন আসলো, তখন সেনাবাহিনীর প্রধান বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই 25 সালে। তখন সবাই বললো যে ঠিক আছে, তাইলে যারা দল করবে না, যারা এই অন্যদেরকে নিয়ে এটা করলো। পরবর্তীতে কিন্তু এনসিপি সেই কথা না রেখে দল করলো, নাহিদ বের হয়ে আসলো। এখন আমরা শুনতেছি আসিফ মাহমুদ বের হয়ে আসবে। কত মনে করেন বিষয়। এখন জামাত আর এনসিপি আমাদের এই দোষটা দিচ্ছে। আমি ওই মামুন ভাইয়ের মতো এত বলতে পারবো না আইন দিয়া, আমার ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি বলি, এই যে আলী রিয়াজ সাহেব মোটামুটি একেবারে একটা অযোগ্যতার পরিচয় দিয়েছেন, এবং এতদিন লাগাইছে, এইটা এতদিন লাগাবার কথাই না। এবং সে এখান থেকে আবার সেই অনেক জিনিস সে ওখান থেকে তুলে দিছে, নোট অফ ডিসেন্ট যেটা, সেটা তুলে দিছে। এটা তো উনি পারে না। এরপর যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এইটা তো মনে করেন এই সরকার একটা অথর্বর মতো কথা বলছে। আপনি, আমি আর আমার ভাইও যদি মারামারি করি, সেটা যদি কোনো আদালত বলে 2 ভাই মিলে আসো, তাও মেলা সম্ভব না। আর এইটা হইলে দল। যে জামাত মনে করে আমরা ক্ষমতায় চলে আসছি, এনসিপি বলে কোনো হিসাব নিকাশ করে না, জামাত বলে যে বিএনপির মহাসচিবের আসনটাও পাবে না, সব আমরা পাবো। এনসিপি তো বলছে তারা ক্ষমতায় আসবে। হ্যাঁ, এরপর এনসিপিও বলছে যে তারাই কি করবে। এরপর আবার 2 দল যখন হবে, জোট হবে, তখন তারা বলল যে এনসিপি পাবে 150, অন্যরা পাবে 160 জামাত, তাহলে 310 যোগ করতে ভুলে গেছে যে সিট হয়েছে 300। এই যে মনে করেন, তারা কি আমাদের এই যেটা বইলে দিল সরকার যে আলাপ আলোচনা করে 7 দিন সময় দিচ্ছে, এইটা কোনো কথা? এইটা আইন, একজন আইনজীবী আছে, উনি তো প্রতিনিয়ত মামলা করে, ওনার কাছে বাদীরাও আসে, বিবাদীরাও আসে। এইরকম যদি আদালতে বইলে দেয় বিচারক যে যাইয়ে মিটমিশা করে আসো 7 দিনে, এইটা একটা কথা? মনির ভাই আপনার অনুমতি নিয়ে জাস্ট 10 সেকেন্ড আমি একটা সাপ্লিমেন্টারি করি। আজকে আসিফ নজরুল তো সরকারের মুখপাত্র বলেছে, বা টোটাল উপদেষ্টা পরিষদ অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে দোষ দেওয়ার জন্য একটা
মানে আপনার ওসিলা খুঁজছে, কেন তারা জানে না যে এখন সংসদ নির্বাচন ছাড়া কোনো উপায় নাই, সংবিধানে এখন গণভোট নাই, যদি থাকেও যদি করতেও হয় আগামী সংসদে জুলাই সনদ কেন, আপনার সবকিছুই হবে যদি আমরা সুশাসন পাই। থ্যাংক ইউ। এই জন্য আপনি দেখেন যে এখানে যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে মাত্র 5টাতে সবাই ঐক্যমত হয়েছে, আর কোনো না কোনো নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাইলে আপনি সেইখানে উনরা কিভাবে বলে যেখানে থেকে সেই কথাগুলোকে একে একে আনতে পারে নাই। এই আলী রিয়াজ যদি বুদ্ধিমান হতো, আপনার উনি কাজ করতে হলে কাউন্সিলিং এর কাজ, প্রত্যেকটা বিষয় উত্থাপন করে সুন্দর করে কথা বলতেন, যাতে এই যে তারেক রহমান আমাদের বিভাগের মানুষ থামাই দিছে, আমরা কাঁদছি, এর কিছু বাক্যও যদি ওনারা করতো যে দেশের জন্য এইটার জন্য সেই ধরনের। আমি আমাদের 4টে আসন ভেঙে, আমি একটু ফাঁকে বলি, আমাদের নমিনেশন চূড়ান্ত হয়নি, আমাদের আসন তো 4টে ছিল, সেটা ভেঙে 3টে করছে, আর গাজীপুরে একটা দিচ্ছে। ভাই মনির ভাই, ওই যে বিএনপি পন্থী ভালো ছেলে, ভালো লয়ার ব্যারিস্টার জাকির, ওই রিটের হিয়ারিং চলছে, বাগেরহাটে আবার আসন পাবেন ইনশাল্লাহ। এখন ওইটা আমাদের কালকে হিয়ারিং শেষ হয়ে গেছে, আমি প্রত্যেক দিনই ছিলাম, এটা 10 তারিখে আমাদের রায় দিবে। এই জন্য আমাদের 3টা যে সরকার নির্বাচন কমিশন করছে, আর একটা গাজীপুর বাড়াই 6, এই 4টেকে স্থগিত রেখেছে। তারপরও আমি ওই নমিনেশনের কথা কেন বললাম, যে আমাদের ওখানে হিন্দুরা জয়েন করেছে, তাদের প্রতিনিধি সভা আছে 8 তারিখ, তারেক সাহেব চিফ গেস্ট, আমাদের যেহেতু বুঝাইছে উনি যেখানেই করবে সেটা মেনে নিব, সেটাই বলেছি। তাই ওইটা আমি বললাম যে আমাদেরটা এখনো চূড়ান্ত হয়নি, আশাবাদী আমরা, ইনশাল্লাহ তারেক সাহেব যেটা করবে সেটা মানবো, সেখানে আমাকেও দিতে পারে। এখন সেই জন্য ওইটা স্থগিত রেখেছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাত্র 5টায় ঐক্যমত হয়েছে, আরগুলো হয়নি, সেইখানে কিভাবে এরা আবার তাদের উপর ছেড়ে দেয় যে আপনারা করবেন, এইটা কোনো যুক্তি হতে পারে না। এবং আমি মনে করি আজকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ইতিমধ্যে নাকি আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে সেই অল্প সময়ের মধ্যেই পদত্যাগ করে নির্বাচন করবে, তাহলে সেই কথা কি কেউ রাখলো? এবং সেখানে যে দুর্নীতি বলেন, ওই এলাকায় প্রচুর বরাদ্দ, বৈষম্য বলেন, একজন বৈষম্য বিরোধী আন্দোলন করে সবকিছু এটা জগা খিচুড়ি। তাই আমি জামাত এবং এনসিবি কে আমি কোনো কিছু আমি বলতে চাই না, তাদের সম্পর্কে মন্তব্য করতে চাই না। আমি শুধু এই মন্তব্য করতে চাই যে জামাত আপনার 47 সালে যাতে আমাদের এই দেশ না হয় ওই দেশের পক্ষে হা বলেছিল, আবার 71 সালে এই বাংলাদেশ না হয় পাকিস্তানের পক্ষে হা বলেছিল। এরপর 52 সালের ভাষা আন্দোলনে শুধু গোলাম আজম আসলেও তিনি পাকিস্তানে গিয়ে আবার মাপ চাইছে যে এটা আমার ভুল হয়ে গেছে, সেই সময়ও এটার বিরোধিতা মানে উর্দুর পক্ষেই তারা হা ছিল। আমরা গণতান্ত্রিক আন্দোলন যখন করতেছিলাম 86 সালে এরশাদের সাথে গিয়ে এরশাদকে রাখার জন্য হা ছিল। এই যতগুলো হা করেছে, খালেদা জিয়ার কাছেও আসছিল, ক্ষমতায় আসার জন্য হা বলেছে, শেখ হাসিনার সাথে 6 বছর ছিল, ক্ষমতার জন্য হা বলেছে। আবার এই 15 সাল থেকে আমরা তাদেরকে পাই নাই, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে লিয়াজও করেছে। তাই এরা সবসময় এই হা দিয়া বিপদগ্রস্ত করতে চায়, আমাদের দেশের ক্ষতি করতে চায়। এদের মধ্যে দেশপ্রেম নাই, এরা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। সকাল বিকাল কখন বলে, আমি সেদিন একটা টক শোতে বলতেছিলাম যে কিভাবে জামাতের লোকেরা বলে, জামাতের সেক্রেটারি বলতেছে যে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে আমরা কোরআনের আইন পরিবর্তন করতে পারবো, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমাকে তারা বলল যে আপনারা এটা দেখাইতে পারবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই দেখাইতে পারবো। দেখাইলাম উনার কথা। এখন এদেরকে জান্নাতে নিতে পারবে, যেটা একেবারে স্পষ্টভাবে আল্লাহর সাথে শরিক করলে এরা মনে করেন কাফের এবং জাহান্নামী। এখন কত কথা বলে, তাদের সুবিধার জন্য যা ইচ্ছে তাই বলে। দেখেন আমাদের কয়েকটা ছেলে নাকি ওনাদের কোরআন শিক্ষায় বাধা দিছে মসজিদে, এখন সেখানে তারা ফতুয়া দিল, একটা জেলা আমির বলল যে ইসলামের কাজে বাধা দিলে এরা কাফের হয়ে যায়। ভালো কথা, তাহলে একটা দুইটা ছেলে হয়ে গেছে। আবার আর একজনে ফতুয়া দিল যে যদি আপনার এই ধানের শীষে ভোট দেওয়া হয় তাহলে জাহান্নামী হয়ে যাবে এবং কাফেরও হয়ে যাবে। এখন আমি আপনাকে মাধ্যমে
জনগণকে বলতে চাই যে ওনরা আপনার ধানের শীষ নিয়ে 18 সালে 25 জনে নির্বাচন করছে আমির সহ, তাহলে তো তারা জাহান্নামী হয়ে গেছে আর কাফেরও হয়ে গেছে। এর আগে তাদেরকে 30টা 35টা আসন 2001 সালে দেওয়া হয়েছে, বাকিগুলো তো আমাদের ধানের শীষে ওই গোলাম আজম সাহেবও করছে, তাহলে তারাও তো এর মধ্যে পড়ছে। আবার বলছে যে ইসলামী কাজে বাধা দিছে, ওনরা লিখিত ভাবে ওনাদের প্যাডে পুলিশকে দিছে, ওইখানে কমিটিকে দিছে এবং ইমামকে দিছে, যিনি আপনার নাজমুল হাসান কাশিমি উত্তরার মসজিদের ইমাম খতিব, তিনি বলছে, কাউকে উদ্দেশ্য করে বলে নাই, বলছে যারা বলে পূজা আর রোজা তাদের তওবা করতে হবে, যারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিষ্ণু কৃষ্ণ একই কাজ করতো তওবা করতে হবে। এইটার পরে শুক্রবারের আগের দিনই তাকে চিঠি দিছে, এই ধরনের একটা লেখেই দিছে যে এইটা এইখানে মসজিদে বলা যাবে না। তাই এটা তো পুরো ইসলামের কথা, সেইখানে তোমাদের পেড়ে তোমরা নিষেধ করেছো, তাহলে তো তোমরা জামাতি কাফের হয়ে গেছো বা জামাতি একটা কাফের, কারণ পেড়ে দিছো তোমাদের জামাতের পেড়ে। অতএব এরা আসলে নিয়ম কানুন মানবে না। মনির ভাই ওই খতিবকে আমরা ধন্যবাদ জানাই, সে কিন্তু চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল। ছিঁড়ে ফেলছে, জি জি জি, এটা আমার বলা উচিত ছিল যে তাকে স্যালুট জানানো উচিত যে সে এটা ছিঁড়ে ফেলাই দিচ্ছে একেবারে মুখের উপর। এই জন্য মনে করেন যে এরকম আপনি চিন্তা করেন, এই সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি, নামটা ভুলে গেলাম, আমার কাছে আছে সেভ করা, বক্তব্যটাও আছে, বলছে যে আওয়ামী লীগের নেতা যারা নাকি চলে গেছে তাদের স্ত্রীদের প্রতি ওনাদের হক আছে, নাউজুবিল্লাহ। এখন আমি দেখলাম আপনারা সাংবাদিকরা যে পরিমাণ এই ভিডিও দিচ্ছেন, প্রবাসী যারা আছে তাদের সাথে যেটা ধরা খাইছে, অর্থাৎ যেটা তারা ইচ্ছা করে ধরাই দিছে, এরকমই দেখলাম 30-35, একজনের হিসাব দিলে 41টা। অতএব ওই যে 71 সালে এরা আমাদের মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিছে, নিজেরা ধর্ষণ করেছে, গনিমাতের মাল মনে করেছিল, এখনো তো সেইটাই প্রবাসীদের বৌদ্ধত্ব মনে হয় ওনারা গনিমাতের মাল মনে করতেছে। এর জন্য তো আবার অনেক ভালো ভালো প্রপোজালও দিচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন ওই যে কর্মক্ষমতা কর্মঘণ্টা কমানো, যদিও এটা আমি সাপোর্ট করি না, কিন্তু মানে ওনারা বলেছেন, হয়তো অনেকে সাপোর্ট করতে পারে, যে কর্মঘণ্টা কমিয়ে দেবে, তারপরে এগুলো বলা হচ্ছে। আসলে এরা তো কত কথা বলে, দেখেন আমি কালকে একটা টকশোতে গেছি, সেইখানে জামাতের লোক উমামা ফাতেমা এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সে বলেছে এগুলোর মানে হচ্ছে তাহলে তো মহিলারা চাকরি পাবে না, এগুলো তো মহিলাদেরকে অপমান করা, তারা কি দুর্বল? আমার যেটা লজিক হচ্ছে যে মহিলাদেরকে আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দাও আর কি। এখন আমি আরেকটা কথা বলি, যে বলতেছে যে 2টা মন্ত্রণালয় ছিল বিএনপির সময়, মাইক্রোস্কোপ দিয়েও দুর্নীতি পাওয়া যাবে না। আপনি বলেন ওই 2টা মন্ত্রণালয় টেন্ডার চাকরি, ওনাদের যারা বাংলাদেশ ওই মন্ত্রণালয় যারা পিএস এপিএস এরপর সকল চাকরিজীবী জামাতের, তো এইটা তো আরো বড় দুর্নীতি। দেখেন জামাতের 5,500 এখানে বাদ দিয়ে দিচ্ছে, ভাই তুমি তাদেরকে শিখাই নেতা, তারা তো কোনো না কোনো ভাবে আসছে, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, 5,500 জামাত না হইলে নাকে রাখা যাবে না। আবার এই আলারাপা ব্যাংক থেকে 5,000 ওনরাই ব্যাংক দখল নিয়ে 5,000 ছাঁটাই করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এরা হয়েছে একেবারে টোটাল দলীয়করণ করবে, তাদের লোক ছাড়া কাউকে ভিক্ষা পর্যন্ত দিবে না, চাকরি দিবে না, কোনো কিছু করবে না। এবং একটা ডাহা মিথ্যা কথা বললো, নির্বাচন কমিশনে আবেদন দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এই প্রতিষ্ঠানগুলো জামাতের লোক, এদেরকে যদি আপনারা নির্বাচনী ডিউটি দেন, সাথে সাথে আপনার এই ওনাদের সেক্রেটারি একেবারে বিবৃতি দিল যে এদের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই, এইরা আমরা এটা চিনিও না জানিও না। কত বড় একটা মিথ্যা কথা। আবার কথায় কথায় বলে এখন হলে 56টা দল নিবন্ধিত, বলে বিএনপি ছাড়া কেউ এই পিআর হবে না, এটা চায়, সবাই পিআর চায়, অথচ ওনাদের সাথে মাত্র 6টা-7টা দল। এখন এরা এরকম অহরহ মিথ্যাচার করবে, কৌশল খাটাবে, অপকৌশল খাটাবে, তাদের সুবিধার জন্য যা ইচ্ছে তাই করবে। আমি কালকে একটা ভিডিও দেখলাম, একজন মহিলাদের তালিম করতে আইনে নোয়াখালীতে, পিছনে এমপি প্রার্থী বসে আছে, হ্যাঁ, এমন মনে হয় যেন বাদরের মতো পাশা একটু উঁচু করে দেখে তাকাইয়া ভিতরে মহিলারা কি করে। এখন এই পোলাপাড়া সে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ধরছে, আপনি এখানে কেন? এখানে ভিতরে মহিলারা তালিম করে, আপনি পিছনে বসে কি দেখেন? ভিডিওটা আছে, আমি সেভ করে রাখছি।
এখন উনি বলে যে আপনি চিনেন আমি এমপি প্রার্থী, আপনাকে ভালোভাবে চিনি। এদের আনছেন তালিম করতে, ওইখানে দেখেন আপনাদের দাঁড়িপাল্লায় ভোট চায় কিনা এবং চাচ্ছে। আপনি কি দাঁড়িপাল্লার ভোট চান? আবার কালকে আরেকটা দেখলাম হাই স্কুলে যারা ভোটার না, সেইখানে তাদেরকে পিটি করার সময় দাঁড়া করাইয়া এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ সবাইকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, সেইখানে এই প্রার্থী বলতেছে। অতএব এরা আসলে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে যা কিছু, এবং আবার মনে করতেছে যে ক্ষমতা তাদের হাতে চলে আসছে। তাই আমি মনে করি এই সরকার যেটা বলেছে সেটা সঠিক না। এইখানে কোনো ওই দল দল মিলে এটার সমাধান হবে না। ঐক্যমত তাহলে তো আগেই হয়ে যেত, তাহলে 5টা বাদে আর বাকিগুলো হলো না কেন? সেইখানে এই সরকারের দায়িত্ব নিতে হবে। আমি মামুন মাহবুব ভাই যেটা বলেছেন যে আসলে মানুষের এখন সর্বোপরি একটা নির্বাচন দরকার, নির্বাচিত সরকার ছাড়া কিছু হবে না। আমরা বিএনপি এই সরকারকে সহযোগিতা করব, সহযোগিতা করব, সহযোগিতা করব, করেই যাচ্ছি। এখন ব্যাপারটা দাঁড়াই গেছে কি, ওই একজন গ্রামের মহিলা ঢাকায় আসছে, কাজের মহিলা, তাই এখন ওই বাড়ির যারা আছে যে ফোন আসলে ধৈর্য, রিং বাজছে জোরে, ও ধরছে, ধরার পর বলে হ্যালো, তা ও পিছনে হেলছে, বলে হ্যালো, ও মনে করছে অর্ডার দিতেছে, আরো হেলছে। এখন হেলতে হেলতে একেবারে চলে গেছে একেবারে অলের সাথে, আর হেলতে পারে না, কষ্ট করে আরো চেষ্টা করতেছে। এখন বলে হ্যালো, আমি আর হেলতে পারতেছি না, আমি হেলতে হেলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এখন মনে করেন বিএনপি কে এরকম একটা অবস্থায় হেলাইছে যে মনে করতেছে আমরা আসলে কিছুই বলতেছি না, ওনরা যা বলতেছে আমরা কিন্তু সেইটা কাজ করতেছি, পূর্ণ সহযোগিতা করতেছি। বরঞ্চ এনসিপি জামাত সহযোগিতা করে না। শুরুতে তারা পোস্টিং নিচে, সকল কিছু দখল নিচ্ছে, প্রশাসন দখল নিচ্ছে, বিশ্ববিদ্যালয় নিচে, আপনার মেডিকেল নিচে, ব্যাংক নিচে, এবং চান্দা নিচে, ডোনেশনের নামে এখান থেকে বদলি করে হাজার হাজার কোটি টাকা নিচে। আমরা কিছু বলি নাই যে নির্বাচন হয়ে যাবে, অসুবিধা নাই, তাদের কথা সাপোর্ট দিচ্ছে, অসুবিধা নাই। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু তারাই আবার নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করতেছে, এই সরকারকে বিতর্কিত করতেছে। আব্দুল্লাহ তাহের বলে তার কাছে রেকর্ড আছে, তাহলে উনি কি রেকর্ডের কাজ করে? উনি এই কথা বলে, ওনাকে তো এখনই গোয়েন্দা সংস্থা থেকে এই রাষ্ট্রদ্রোহী কাজের জন্য তাকে গ্রেফতার করা উচিত। উনি কি সেইটার দায়িত্বে? অনেক সব রেকর্ড নাকি উপদেষ্টাদের আছে, অমুকের আছে, তমুকের আছে, সেটা আবার বলে যে আমার কাছে উপদেষ্টারা এসে বসে থাকে, আমার অবস্থান আগের চাইতে ভালো, এটা আবার সাংবাদিকদের বলে। কি লজ্জাজনক। আবার বলে যে বিদেশি এই আসতেছে, রাষ্ট্রদূত আসতেছে, তারা আমার সাথে দেখা করে, মেয়েদের ছবিগুলো আপনি ছাড়ি না আমি, কারণ ওগুলা মেয়েদের ছবিগুলো ছাড়ি না, কারণ আপনারা অন্য কিছু মনে করবেন। মহিলা রাষ্ট্রদূত আসে, মহিলা কূটনৈতিক আসে, মানে অর্থাৎ জামাত এখন বাংলাদেশে মানে সবচেয়ে একটা অবস্থায় আছে, এটাও বুঝাচ্ছে। তাই সর্বসাকুল্যে আমি বলবো, ইউনূস সরকার সাহেব একজন বিজ্ঞ লোক, তার উচিত হবে, তার এখানে যদি সে স্বনামধন্য থাকতে চায়, বিশ্বের কাছে মান থাকতে চায়, অবশ্যই এই নির্বাচনটা করতে হবে। এবং এই নির্বাচনের দিন যেহেতু বিএনপি বলেছে, সেই দিন গণভোট হলে হোক, নতুবা প্রত্যেকটা দল তাদের ম্যানিফেস্টে বলবে, যেটা মামুন মাহবুব ভাই বলছে যে আমরা এইগুলোতে আমরা সম্মত হয়েছি, এইগুলো আমরা এই ধরনের আপত্তি দিচ্ছি, আপনারা আমাদেরকে যদি ভোট দেন এটা বুঝা আমরা এইগুলো পরিবর্তন করব বা এইটা এরকম করব। এইটাই তো আসলে উচিত, সেইটাই করা উচিত, এইটাই তো মানুষের অধিকার, এইটাই তো মানুষের গণতান্ত্রিক অধিকার, এইটাই তো তাদের বাক স্বাধীনতা, এইটাই তো তার কথা, সেইটা কেন হবে না? এবং সর্বসাকুল্যে শেষ কথাটা এইভাবে আমি বলতে চাচ্ছি যে যেহেতু 56টা দল নিবন্ধিত, ওনাদের সাথে 60টা দল আছে, তাহলে এখনো 49টা দল ইনশাআল্লাহ বিএনপির সাথে আছে। সেই ভোটও যদি হয় যে দল হিসেবে, তাইলেও তো তাদের অস্তিত্ব থাকে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বক্তব্য রাখার জন্য। আমরা শেষ করবো সৈয়দ মামুন মাহবুব, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমার শেষ বক্তব্য হচ্ছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব অন্যের উপর না দিয়ে গণভোট টনভোট মাথা থেকে সরিয়ে ফেলে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত কাজে মনোযোগী হন। ইতিহাস আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যদিও ব্যর্থতা আপনার ঘাড়ে বেশি পড়েছে, জানি না কি জন্য, যাই হোক সেটাও না হয় কুলাবে, কিন্তু যদি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দিকে না গিয়ে
এরকম আলটিমেটাম দেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বাংলাদেশের মানুষ কিন্তু হঠাৎ প্রতিবাদ মুখর হয়ে গেলে এটা খুব মুশকিল হয়। এটা যুগে যুগে আমাদের দেশের স্বৈরাচাররা বুঝেছে। এবং আমি আবারও আমার বক্তব্যে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং আগামীকাল সংবিধান দিবস, সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। কারণ আমাদের সংবিধানের নানা ত্রুটি সত্ত্বেও মূল সংবিধান, যেটা মনির ভাই পড়েছে নিশ্চয়ই, ৭২-এর যে মূল সংবিধান, সেখানে জরুরি আইন জারির বিধান পর্যন্ত ছিল না। এটা কিন্তু আপনার কি বঙ্গবন্ধু মনে হয় গণভোট হলে, জুলাই সনদ প্রতিষ্ঠিত হলে সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া খুব সহজ? না, আরে আপনার গণভোট হচ্ছে রাষ্ট্রের অপচয়। আমি কেন এত ডেডলি বললাম? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যতটুকু আমার আল্লাহ বুদ্ধি বিচার বুদ্ধি দিয়েছে, শিক্ষকরা বাবা মারা লেখাপড়া শিখিয়েছে বা এখনো ডেইলি পড়াশোনা করি। আপনি গণভোট করে জুলাই সনদ সর্বোচ্চ করলেন, সংসদ নির্বাচন হলো, পার্লামেন্টে বললো না এটা অসাংবিধানিক হয়েছে, আপনি কি করবেন? কেন এগুলো ব্যর্থ চেষ্টা করেন? একটু ইতিহাস পড়েন না। ইতিহাসও পড়ার দরকার নেই। ওই যে গতকাল, আমি শেষ করি, গতকাল আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গনে ওই নেপালের প্রধান বিচারপতি একজন মহিলা, সেও মহিলা, ইনি এসেছিলেন। তা আমরা বলেছিলাম, বা বলার ইচ্ছা ছিল, পরে আর বলিনি, যে ইউনূস সাহেব অতীতেও যাওয়ার দরকার নেই, এত সময় নাই আপনার, আপনার নানাবিধ কাজ আছে। আপনি সুশীলা কার্কি নেপালে, তার কাছ থেকে শিক্ষা নেন। সে দায়িত্ব নিয়েই বলেছে আমাদের কাজ নির্বাচন করে দেওয়া, ডেট দিয়ে দিয়েছে, আর বলেছে কোন সংস্কার টংস্কার করবে নির্বাচিত সরকাররা। ছাত্রদের বলেছে, ছাত্রছাত্রীদের তোমরা তোমাদের লেখাপড়ায় ফিরে যাও, যুবকদের বলেছে তোমরা তোমাদের কর্মস্থলে ফিরে যাও, আর বলেছে ওই সরকারকে, নেপালি সরকারকে সরাতে গিয়ে অতিরিক্ত বল প্রয়োগ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে, হত্যা এবং পোড়ানো ভাঙচুরের ঘটনা। কাজে এখানে আর কোনো কাজ নেই। এগুলো চুপ্পুকে সরানোর কথা বলছেন না কেন? একজন আপনাকে প্রশ্ন করেছে। কে? শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর কথা বলছেন না কেন? শাহাবুদ্দিন চুপ্পুর কাছে ইউনূস সাহেব ওত নিল কেন? আমার দর্শক বন্ধুকে প্রশ্ন, আপনি এই মানে উনি প্রশ্নটা, লিখেছে যে শাহাবুদ্দিন চুপ্পু কি আপনার বাপ লাগে? তাকে সরানোর কথা বলছেন না কেন? না, শাহাবুদ্দিন চুপ্পু আমার বাপ লাগে না। আপনার বাপ লাগে ইউনূস কিনা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন যে উনি কেন শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে ওত নিল। আর এখন আমাদের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা আছে? এত মূর্খের মতো কথা বলেন, বাপ মায়ে চলে যান, এগুলো কি ধরনের প্রশ্ন? মানে খুবই কমেন্ট গুলো করে একদম, মানে আমি কি পাল্টা এখন আপনার বাবা মায়ের প্রশ্নে যাব? তাহলে তো সেই কামিনীর কবিতা হবে, কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়ে, আমি কি মানুষ হয়ে কুকুরকে দিব কামড়? আর চুপ্পুর কাছে যদি ডক্টর ইউনূস যদি বিয়ে করতে পারে, চুপ্পুর মানে একটু আগে আমাকে অ্যাডভোকেট মহসিনও বলেছে উনি তো চুপ্পুর উপদেষ্টা, মানে ডক্টর ইউনূস চুপ্পুর উপদেষ্টা। Yes, he is the chief advisor of the president. এখন এই জন্য যত খুঁজতে যাবেন তত বিপদে পড়বেন। একটাই বাঁচার পথ, দ্রুত নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেন, জনগণ তাদের প্রতিনিধিদের কাছ থেকে অধিকার আদায় করে নেবে। জি, ডক্টর কাজী মনিরুজ্জামান শেষ করবেন প্লিজ। আমি আমার সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে জুলাই আন্দোলন করেছি, তখন সে হাই স্কুলে পড়তো, এখন কলেজে পড়ে। আমি এই জুলাই যোদ্ধা হিসেবে বলতে চাই, আমিও হয়তো শহীদ হতে পারতাম, আমি আহত হতে পারতাম, আমার সন্তানও শহীদ হতে পারতো, আহত হতে পারতো। আমার খুব হৃদয়ে রক্তক্ষরণ হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আমার খুব আক্ষেপ হয় যে এই সরকার অনেক কাজ করতে পারত। আমরা আশাবাদী ছিলাম, আমি বিএনপি হিসেবে না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে, মানুষের কল্যাণের একটা কাজ করার জন্য যে এই যুদ্ধ করেছি, জুলাই যোদ্ধা, সেই হিসেবে আমরা মনে করছিলাম বাংলাদেশের আমূল পরিবর্তন এই সরকার এসে করবে, করার সুযোগও ছিল। কিন্তু কেন যেন তারা বিসমিল্লাহি গলত হয়ে গেছে। যেমন এই চুপ্পুর কাছে শপথ নিয়েছে, এই আপনার বলছে যে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, আবার এরকম করে বিষয়টাকে হালকা করে ফেলছে। তাই আমি সর্বশেষ আবেদন জানাবো, আহ্বান জানাবো যে আপনাদের যতটুকু সময় আছে এই সময়টুকুও আপনারা একটু শক্ত হন, আপনাদের মতো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত সবাইকে মানতে বাধ্য করুন, এবং সেইটা হোক দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। আজকে যারা বলে যে এই একই দিনে নির্বাচনের দিন গণভোট হতে পারে না, অবশ্যই হতে পারে। আজকে আমি ব্যাংকে গেছি, ব্যাংকে টাকা নাই। এই যে ব্যাংকে টাকা নাই, তাহলে কেন ৩,০০০ কোটি টাকা
আপনি নষ্ট করবেন, বলে যে অনেক লুট হয়, অনেক দুর্নীতি হয়, সেইটা ভিন্ন জিনিস। একজনে চুরি করছে সেইটা আমরা তো ধরবো না, কিন্তু আমরা ধরবো আমরা কি ভালো কাজ করতে পারি। আবার বলে যে একই সাথে 2টা ব্যালট। আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র বলেন, কাউন্সিলর বলেন, নারী কমিশন